সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকথা। সাথে আছে আমি সুমাইয়া সুমি। দর্শক, চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আধুনিক জীবন এবং প্রযুক্তির ব্যবহারের কারণে চোখে নানান ধরনের জটিলতা বাড়ছে। তেমনই একটি সমস্যা মায়োপিয়া। মায়োপিয়া শিশুদের দৃষ্টিশক্তির নীরব ঘাতক। সেই বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর গাজী রিয়াজ রহমান, পিএইচডি, সিইও এবং চিফ অপটোমেট্রিক্স, ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন, এবং ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন, লেকচারার, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ। স্যার, আমন্ত্রণ আপনাদেরকে চ্যানেলের স্টুডিওতে। ধন্যবাদ স্যার, আজকের বিষয় যেহেতু মায়োপিয়া, শুরুতে আপনাদের কাছে জানতে চাইবো মায়োপিয়া কি এবং মায়োপিয়া কেন হয়। আচ্ছা, প্রথমত মায়োপিয়া বলতে আমরা যেটা বুঝি দূরের দৃষ্টিশক্তির কমে যাওয়া, ঠিক আছে? তো আমাদের যখন দূরের কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে প্রবেশ করে, তখন সেটি রেটিনাতে ফোকাস না করে রেটিনার সামনে এটি ফোকাস করে, তখন মায়োপিয়ার সৃষ্টি হয় আর কি। তো সহজ কথা, যার মায়োপিয়া থাকবে বা সহজ কথা যিনি মায়োপিয়ার পেশেন্ট হবেন তিনি দূরের বস্তু ঝাপসা দেখবেন, ঠিক আছে? তো এটা আসলে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে যেটি প্রথম কারণ হিসেবে ধরা হয় সেটি আপনার জিনগত কারণে হতে পারে, তো আবার পরিবেশগত কারণেও হতে পারে আর কি। তো যেটা হয় আর কি যে আসলে অনেক সময় আমাদের মা বাবার অনেকের মায়োপিয়া থাকে আর কি। তো যদি মা বাবার মধ্যে মায়োপিয়া থাকে সেক্ষেত্রে বাচ্চাদের মায়োপিয়া হওয়ার যে রেটটা আছে বংশগত যে ব্যাপারটা আর কি, তো সেটি সাধারণত আপনার 5x পর্যন্ত বা 5 গুণ বেশি বৃদ্ধি পায় যদি মা বাবা দুজনেরই মায়োপিয়া থাকে। বংশগত হলে তখন 5 গুণ। জি জি জি। আর যদি এমন হয় যে না শুধু মা বাবার মধ্যে একজনের আছে মায়োপিয়া, সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায় কারণটা, ঠিক আছে? আর এছাড়া পরিবেশগত কিছু কারণ আছে, যেমন হচ্ছে এখন হচ্ছে বাচ্চারা যেটা হয় আর কি যে ওদের তো আসলে আউটডোর অ্যাক্টিভিটিস অনেক কমে গিয়েছে, তো যার কারণে ওরা ঘরের ভিতর বেশি থাকছে বা ক্লাস করেই বাসায় চলে আসছে, তো ওরা আসলে আউটডোর অ্যাক্টিভিটিস অনেক বেশি কমে গিয়েছে। এর ফলে ওদের দূরে যে তাকিয়ে থাকার যে প্রবণতাটা বা দূরের যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো অনেক কমে যাচ্ছে, যার ফলে মায়োপিয়া এখন হচ্ছে অনেক বেশি। আচ্ছা, মায়োপিয়া বংশগত সেটা আমরা জানলাম। আমি এখন ডক্টর বিল্লাল হোসেনের কাছে চলে যাব। স্যার, মায়োপিয়া কি স্ক্রিন টাইমের জন্য হয়ে থাকে বাচ্চাদের, বা কেন স্ক্রিন টাইমের জন্য কেন হয়ে থাকে? স্ক্রিন টাইমটা হচ্ছে মায়োপিয়ার জন্য অবশ্যই দায়ী। দেখুন, আমাদের চোখে 6টা মাসেল আছে, যে 6টা মাসেলই আমাদের হচ্ছে টোটাল অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা করে। তার মধ্যে হচ্ছে সিলিয়ারি মাসেলটাই সবচেয়ে বেশি দায়ী আমাদের দেখার জন্য। তো দেখা যায় যখনই স্ক্রিন আমাদের চোখের সামনে যখনই একটা বস্তু থেকে বারবার একটা প্রতিবিম্ব আসছে, আমাদের সিলিয়ারি মাসেলটা খুব বেশি অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকার কারণে দেখা যায় স্ক্রিন টাইমটা এত বেশি হয় যে সে সবসময় সিলিয়ারি মাসেলটা অ্যাক্টিভ থাকছে এবং রিল্যাক্স হওয়ার সময়টা পাচ্ছে না। সেক্ষেত্রে যখনই দূর থেকে কোনো প্রতিবিম্ব আসছে সেটা আমাদের চোখ অ্যাকোমোডেট করতে পারছে না। এটাই হচ্ছে আসলে স্ক্রিন টাইমটা এইভাবে আসলে মায়োপিয়ার জন্য দায়ী। আচ্ছা, আরেকটা বিষয়, মায়োপিয়ার লক্ষণগুলো কি কি? আচ্ছা, প্রথমত মায়োপিয়া হলে মানে সেই বাচ্চাটি বা সেই মানুষটি আপনার দূরের বস্তু পরিষ্কার দেখতে পারবে না। দ্বিতীয়ত তার মাথা ব্যথা থাকতে পারে। তৃতীয়ত সে আপনার চোখটা ছোট করে, একটু আমরা বলি যে আপনার লিডগুলি স্কুইজ করে দেখার চেষ্টা করবে আর কি। এইসব কারণগুলো হচ্ছে বেসিক্যালি বোঝার পরে আমরা বুঝতে পারি যে আসলে মায়োপিয়া হয়েছে। মায়োপিয়াটা স্যার কোন বয়সে হতে পারে? মানে সব বয়সের বাচ্চাদের বা বড়দেরও কি মায়োপিয়া হতে পারে? মায়োপিয়া বেসিক্যালি আপনার শিশুদের ক্ষেত্রেই শুরু হয় আর কি। তো ছোটবেলায় যদি আর্লি ডিটেক্ট করা যায় সেক্ষেত্রে বেস্ট হয় ব্যাপারটা আসলে। যার কারণ হচ্ছে আমরা সাজেস্ট করি আপনার যখন একটি বাচ্চা আপনার স্কুলে ভর্তি হবে এর আগে আমরা প্রি স্কুল অ্যাসেসমেন্ট বলি, ওটির মাধ্যমে জানা যাবে যে আসলে বাচ্চাটির মায়োপিয়া আছে কিনা। তো যদি আর্লি ডিটেকশন করা যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার তার ব্যবস্থা নেওয়াটা খুব দ্রুত করা যাবে এবং ফলাফল ভালো হবে বলে আশা করা যায়। মায়োপিয়া কি চিকিৎসার মাধ্যমে বা ওটা প্রতিরোধ করা সম্ভব? জি। আচ্ছা, বাচ্চাদের তো এটা বেশি হয় আমরা বুঝলাম, বড়দের ক্ষেত্রেও কি হতে পারে? বড়দের ক্ষেত্রেও হতে পারে। বড়দের ক্ষেত্রেও হতে পারে। আর এটা জিনগত যখন হবে তখন এটা 5 গুণ বেশি বৃদ্ধি পাবে যদি মা বাবা দুজনেরই মায়োপিয়া থাকে। এটা কিভাবে প্রতিরোধ করতে পারি, বা এটা থেকে বাচ্চাদেরকে কিভাবে আমরা আপনার করে রাখতে পারি? আচ্ছা, প্রথমত যদি আপনার ডিটেক্ট করা যায় যে তার বাচ্চাটির মায়োপিয়া আছে সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে তার ফুল চেকআপটা করতে হবে যে আসলে তার কোন ধরনের মায়োপিয়া আছে, এবং তাকে ওই মুহূর্তে তার যেটা প্রয়োজন সেটা চশমা হতে পারে বা অন্য কোনো থেরাপি হতে পারে বা অন্য কোনো পদ্ধতি হতে পারে, সেটির আওতায় তাকে আনতে হবে। মায়োপিয়া স্থায়ীভাবে নিরাময় করা যাবে কিভাবে? একটা আমি ধরলাম একটা বাচ্চার মায়োপিয়া হলো, তো এটা ও তো এখন শিশু, ছোট, তো ও তো বড় হবে, বড় হলেও কি এটা থেকে যাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যেটি বলছিলাম যে আপনার যদি মায়োপিয়াটা আর্লি ডিটেক্ট করা যায় সেই ক্ষেত্রে শুরু থেকে যদি ওর নিরাময়ের জন্য কাজ করা শুরু করা যায় সেই ক্ষেত্রে এটা নিরাময়যোগ্য। তো সেক্ষেত্রে আমরা যেটা করি আর কি যে মায়োপিয়া যখন হয় আর কি, সাপোজ কোনো বাচ্চা আমাদের কাছে আসলো -1 নিয়ে, ওর বয়স 5 বছর,
তো এটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে। তো সাধারণত ধরা হয় যে 23 থেকে 26 বছর বয়স পর্যন্ত মায়োপিয়াটা বাড়তে থাকবে। তো এখন একটা বাচ্চার যদি 5 বছরে -1 থাকে, তো ডেফিনেটলি তার বয়স বাড়তে বাড়তে পাওয়ারটা অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে কয়েকটি পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে মায়োপিয়াটাকে কন্ট্রোল করা যায়। তো সেগুলো যদি প্রথম থেকেই শুরু করা যায় তখন সেটা কন্ট্রোল করা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে সেটা ভ্যানিশ করাও পসিবল। কিন্তু যদি এটা ডিটেকশনটা অনেক দেরি করে হয়, যেমন অনেক কেস আমরা পাই যে আপনার এমন আছে যে আপনার ক্লাস 6-7-এ পড়ে, ওরা বেঞ্চের পেছনে বসার পর প্রথম বুঝতে পারছে যে বোর্ডের লেখা দেখতে পারে না, তখন ও ডিটেক্ট হয়েছে যে ওর মায়োপিয়া আছে, তখন অলরেডি 12-13 বছর হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার আসলে রিকভারি রেটটা অনেক কম, তখন তো পাওয়ারটা অনেক বেশি হয়ে যাচ্ছে, প্লাস রিকভারি রেটটাও কমে যাচ্ছে। তো এই জন্য আর্লি ডিটেকশনটা অনেক বেশি প্রয়োজন। একটা বাচ্চার মায়োপিয়া হলো, আমি বাবা মা হিসেবে আমি এটা কিভাবে বুঝতে পারবো যে ওর হয়েছে, জি, যে মায়োপিয়াটা হয়েছে? আমি তো ফার্স্টে তো এটা বুঝতে পারবো না। তো এটা মানে কোনো লক্ষণ বা কি কি লক্ষণ, শুধু তো চোখের ঝাপসা দেখা এটা তো বাচ্চা মানুষ বলতে পারছে না। জি, তো বাবা মা হিসেবে আমি কিভাবে বুঝতে পারবো যে ওর এটা হচ্ছে? জি, আচ্ছা, এটা যদি আপনার এমন হয় যে আপনার নন ভার্বাল, লাইক আপনার 2 বছরের বাচ্চা হতে পারে, 3 বছরের বাচ্চা হতে পারে, সেক্ষেত্রে বোঝা পসিবল। যেমন একদম শুরুতেই আমরা দেখতে পারি যে একটা বাচ্চা স্থিরভাবে আপনার দিকে তাকিয়ে আছে কিনা, মা বাবা এটা দেখার চেষ্টা করবে যে তাদের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে কিনা বা ফোকাস করতে পারছে কিনা, যেটাকে আমরা সেন্ট্রাল স্টাডি মেইনটেইনিং বলি আর কি। তো যদি একটা বাচ্চা 2 বছরের বাচ্চা হোক, 1.5 বছরের বাচ্চা হোক, তারা যদি এটা ফোকাসটা শুরু করতে পারে, তার মানে সে দেখতে পারছে। প্রথম দফায় আমরা এটা বুঝতে পারলাম যে সমস্যা নাই। পরবর্তী যখন একটা বাচ্চা 3-4 বছর হচ্ছে, তখন তার লাইফস্টাইল থেকে আমরা বুঝতে পারবো যে তার মায়োপিয়া আছে কি নেই। যেমন সে আপনার টিভি দেখার সময় একটু কাছে গিয়ে দেখবে, বা মনে করেন কোনো কিছু ধরার ক্ষেত্রে একটু কাছে গিয়ে ধরার চেষ্টা করবে, বা ধরতে গিয়ে পড়ে যাচ্ছে, ধরতে পারছে না, তখন আমরা বুঝতে পারবো আর কি। আর যদি বাচ্চাটা বয়স 5 বছর হয়ে যায় বা স্কুলে ভর্তি হয়ে যায়, তখন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখতে পারে যে আমার বাচ্চা যদি পেছনের বেঞ্চে বসে, ও কি ক্লিয়ারলি বোর্ড দেখতে পারে। তো এইভাবে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারবো। জি স্যার, আপনি যেহেতু বলছিলেন এটা জিনগত হলে তো 5% মানে 5 গুণ বৃদ্ধি পায়। সো বাচ্চাটা, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, তো আমরা ওটা যদি জিনগত হয়ে থাকে ভূমিষ্ঠ হওয়ার পর, তো এটা আমরা তখন কিভাবে ফাইন্ড আউট করব? এর জন্য একটি বিশেষ পরীক্ষা আছে, এটাকে আপনার আরওপি টেস্ট বলা হয়, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলা হয়। এই পরীক্ষাটি অনেক ক্ষেত্রে করা হয় বাংলাদেশে এখন। এটি দেখলে প্রথমেই বোঝা যাবে একজন নবজাতকের কি রেটিনাল কোনো প্রবলেম আছে কিনা। সাধারণত এটা জন্মের 28 থেকে 30 দিনের মধ্যেই করা হয়ে থাকে। মায়োপিয়ার জন্য কি কন্টাক্ট লেন্স বা চশমা এর মানে কোনো বিশেষ কারণে কি মায়োপিয়ার প্রতিরোধ বা কিভাবে করা যায়? আচ্ছা, মায়োপিয়া প্রতিরোধের সাধারণত বেশ কয়েকটি পদ্ধতি আছে আর কি। প্রথমত হচ্ছে আপনার চশমার মাধ্যমে করা যায়, দ্বিতীয়ত কন্টাক্ট লেন্স আছে যেটাকে অর্থোক্যারাটোলজি বলে, তৃতীয়ত হচ্ছে আপনার বিভিন্ন ড্রপ আছে, এবং 4 নম্বর হচ্ছে ভিশন থেরাপি আছে। তো যেটি আপনার চশমার মাধ্যমে করা হয়, সেখানে হচ্ছে একটা বিশেষ ধরনের লেন্স ব্যবহার করা হয় যেটাকে আমরা মায়োপিয়া কন্ট্রোল লেন্স বলি। তো মায়োপিয়া কন্ট্রোল লেন্সের মাধ্যমে যেটা করা হয় যে আমাদের চোখের যে আইবল আছে, মানে চোখ যেটা বলি আর কি, আমরা চোখের আইবল যখন পুরো চোখটাই আর কি, তো ওই চোখের আইবলটা যখন বৃদ্ধি পায়, মায়োপিয়া তখন বৃদ্ধি পেতে থাকে। তো এই মায়োপিয়া কন্ট্রোল লেন্সের মাধ্যমে আপনার এই চোখের আইবলটার গ্রোথটাকে কমিয়ে দেওয়া যেতে পারে। কিভাবে যাবে? নর্মাল একটা লেন্স হয় কি যে আপনার পুরাটা জুড়ে একটা পাওয়ার থাকে এবং একটা ফোকাসিং পয়েন্ট থাকে, বাট মায়োপিয়া কন্ট্রোল লেন্সের ক্ষেত্রে সেন্টারে একটা ফোকাসিং পয়েন্ট থাকবে এবং পেরিফেরিতে অনেকগুলো রিং থাকবে। এতে করে কি হয়, পেরিফেরাল ডিফোকাস বলি আমরা। পেরিফেরাল ডিফোকাস যখন হবে, তখন যে আলোক রশ্মিগুলো আমাদের চোখে ঢুকছে, এই আলোক রশ্মিগুলো সেন্ট্রালি রেটিনার উপরই পড়বে, বাট পেরিফেরিগুলো আপনার রেটিনার বাহিরে পড়বে। এতে করে কি হচ্ছে, আপনার আইবলটা বড় হতে পারছে না। তো তখন এটা আপনার কন্ট্রোলে চলে আসে, এবং গবেষণা বলছে সাধারণত প্রতি বছর 0.19 মিলিমিটার পর্যন্ত এই গ্রোথটাকে আটকানো পসিবল। এতে করে মাইনাস পাওয়ারটাও কন্ট্রোলিং হচ্ছে। আর নাম্বার 2 যদি আমরা বলি, কন্ট্যাক্ট লেন্স যেটা বলা হয় সেটা হচ্ছে অর্থোক্যারাটোলজি। অর্থোক্যারাটোলজি হচ্ছে আপনার একটা বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স বা হার্ড লেন্স। এটা পরে হচ্ছে ঘুমোতে হয় রাতের বেলা। সাধারণত 8 বছরের নিচে এটা সাজেস্ট করা হয় না, 8 বছরের পরে হলে যে কেউ ব্যবহার করতে পারবে। এটা হয় কি, আপনার রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাবেন, চোখে আপনার কন্ট্যাক্ট লেন্সটি পরে থাকতে হবে, হার্ড লেন্সটি। তো এটা সারা রাত পরে থাকবেন, মোটামুটি 8 থেকে 10 ঘন্টা চোখের মধ্যে থাকবে। সকালে যখন আপনি চোখটা খুলবেন এবং লেন্সটি খুলে রাখবেন, আপনি সবকিছু পরিষ্কার দেখবেন। তো একই সাথে আপনার তখন চশমা প্রয়োজন হচ্ছে না, এবং আপনার মায়োপিয়াটা কন্ট্রোল হচ্ছে। আর নাম্বার 3 যদি এসে আমরা, সেক্ষেত্রে ড্রপ আছে। আমরা অ্যাট্রোপিন ড্রপ ইউজ করি 0.01%, এটির মাধ্যমে আপনার কন্ট্রোল করা যায়। আর নাম্বার 4 হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভিশন থেরাপি আছে, যেগুলো দিয়েও আমরা কন্ট্রোল করতে পারি আসলে। স্যার, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি। দর্শক, চলে যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত চ্যানেল এস এর নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকথাতে। সাথে ছিলাম আমি সুমাইয়া সুমি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর গাজী রিয়াজ রহমান এবং ডাক্তার বিলাল হোসেন। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন বিষয়ে জানতে চাই, সেটা হলো মায়োপিয়া কন্ট্রোল লেন্স কিভাবে কাজ করে এবং এটা কি শিশুদের জন্য উপযোগী? জি, আমি যেটা বলছিলাম যে আসলে সাধারণ যে গতানুগতিক লেন্স আছে, এটি সাধারণত আপনার পুরোটা জুড়ে একটি পাওয়ার থাকে এবং একটি ফোকাস পয়েন্ট থাকে আর কি, অপটিক্যাল সেন্টার থাকে। বাট মায়োপিয়া কন্ট্রোল লেন্সের ক্ষেত্রে হচ্ছে একটি সেন্ট্রাল পয়েন্টের সাথেও আরও হচ্ছে অনেকগুলো রিং থাকবে, যেগুলো হচ্ছে আপনার 0.25 একটা গ্রাজুয়েটলি পাওয়ারটা চেঞ্জ থাকবে ওখানে। এতে করে কি হচ্ছে, আপনার যে সেন্ট্রাল পয়েন্টটি আছে ওটি দিয়ে সম্পূর্ণভাবে রেটিনাতে ফোকাস হবে আলোক রশ্মিগুলা। বাট যেগুলো আপনার পেরিফেরালি যে রিংগুলো আছে ওগুলোতে যে পাওয়ার একটু কমিয়ে দেওয়া আছে, যার ফলে এগুলো রেটিনাতে না পড়ে রেটিনার সামনে পড়বে। এতে করে যেটা হচ্ছে, এটাকে আমরা পেরিফেরাল ডিফোকাস বলি। তো যখন পেরিফেরাল ডিফোকাস হচ্ছে, তখন আমাদের চোখে যে আইবলটি আছে, তখন সেটি তার নর্মাল গ্রোথ যেটি হওয়ার কথা ছিল একজন মায়োপিক রোগী হিসেবে, সেটি হতে পারছে না। এবং গবেষণা বলছে যে প্রতি বছর এটি 0.19 থেকে 0.30 মিলিমিটার পর্যন্ত হ্রাস করা পসিবল। ঠিক আছে, তো এতে করে কি হচ্ছে, আপনার মায়োপিয়া কন্ট্রোলিংটাও হচ্ছে এবং সেই বাচ্চাটি পরিষ্কার দেখতেও পারছে। আচ্ছা স্যার, মায়োপিয়া কি অন্যান্য চোখের রোগীদের জন্য ঝুঁকি হতে পারে? জি জি, প্রথমত হচ্ছে যদি আপনার মায়োপিয়া প্রথমে শনাক্ত না করা যায়, তো সেক্ষেত্রে আসলে মাইনাস পাওয়ারটা বাড়তে থাকে। তো যদি আপনার মাইনাস পাওয়ারটা আপনার -6-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে এটা আমরা প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলি। তো প্যাথোলজিক্যাল মায়োপিয়া যখন হয়ে যায়, তখন অনেক ধরনের সাইন দেখা যায় আর কি আমাদের রেটিনাতে। তো সেটা আপনার পরবর্তীতে আপনার রেটিনাল ডিট্যাচমেন্ট বা আপনার রেটিনা ছিঁড়েও যেতে পারে আর কি। আর আমরা সবাই জানি যে রেটিনা খুবই সংবেদনশীল একটি পর্দা আর কি আমাদের চোখের। তো ওইটি ছিঁড়ে গেলে আসলে এটা পার্মানেন্টলি সে ব্লাইন্ড হয়ে যাবে আর কি। এছাড়াও আপনার ম্যাকুলার ডিজেনারেশন বা গ্লুকোমা, যেটা চোখের চাপ বলি আমরা আর কি, সেটিও হতে পারে। তো আসলে মায়োপিয়া যদি আপনার শনাক্ত না করা যায় বা এটা যদি নিরাময়ের জন্য প্রস্তুতি না নেওয়া হয়, সেক্ষেত্রে আসলে অনেক বেশি ঝুঁকি বেড়ে যায়। স্যার, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো। এবার আমি চলে যাচ্ছি ডক্টর বিলাল হোসেনের কাছে। স্যার, শিশুদের মধ্যে মায়োপিয়া কমাতে বিশেষ কোনো ব্যায়াম বা অভ্যাস কি কার্যকর? জি, কিছু অভ্যাস তো অবশ্যই আছে, তবে আমি সেক্ষেত্রে বলবো শিশুদের চাইতে শিশুদের বাবা মার কথা, তাদের অভ্যাসে আসলে অনেক বেশি পরিবর্তন আনতে হবে। কারণ দেখা যাচ্ছে আমরা বাচ্চাদেরকে যে কোনো কিছুর জন্য রাজি করানোর জন্যই করি কি, টিভি অথবা মোবাইলটা হাতে ধরিয়ে দিই। বাচ্চা খাচ্ছে না, মোবাইল ধরিয়ে দিচ্ছি। বাচ্চা কোনো কথা শুনছে না, মোবাইলটা হাতে ধরিয়ে দিচ্ছি। এখনকার আধুনিক যুগের মায়েরা এটা আমরা বেশি করে থাকি। যারা হচ্ছেন আধুনিক যুগের মায়েরা এবং যারা হচ্ছেন খুব বেশি আমরা আসলে বাচ্চাকে সময় দিতে পারি না। হ্যাঁ, বাচ্চাকে সময় দিতে পারি না। ওয়ার্কিং ওমেন যারা আছে, ওরা তো বিশেষ করে বাচ্চাকে মোবাইল দিয়ে খাওয়ানোটা বেশি প্রেফার করে। এই অভ্যাসটা আসলে হচ্ছে বাচ্চার চাইতেও হচ্ছে মা বাবাকেই আগে বেশি পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে কিছু অবশ্যই ব্যায়াম আছে, যেমন হচ্ছে 20-20 রুলস বলতে একটা ব্যায়াম আছে, সেটা হচ্ছে 20 মিনিট পর পর বাচ্চা 20 সেকেন্ডের জন্য 20 মিনিট দূরে তাকাবে। এই ব্যায়ামটা করাতে হবে। সবুজের দিকে তাকাতে হবে, সবুজ দেখতে হবে। তাকে হচ্ছে ইনডোরের চাইতে আউটডোর গেমের প্রতি বেশি উদ্বুদ্ধ করতে হবে। দেখেন, এই আমরা এখন সূর্যের অতি বেগুনি রশ্মি নিয়ে এত বেশি টেন্সড যে বাচ্চাকে বাইরে যেতেই দিই না, এবং বাচ্চাকে বাইরে না যেতে দেওয়ার জন্য কিন্তু আমরা আসলে এই মোবাইল বা অন্যান্য গেমস, ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসিয়ে দিচ্ছি। সো এই ইনডোর গেমসের চাইতে তাদেরকে আমরা আউটডোর গেমসের প্রতি বেশি উদ্বুদ্ধ করতে হবে, যেন তারা আউটডোর গেমসের প্রতি খুব বেশি আউটডোরে বাচ্চারা যেন বেশি খেলাধুলা করে এবং সূর্যের আমরা জানি সূর্যের আলোটা যেন বাচ্চাদের রেটিনা যেন শিশুদের জন্য কিন্তু অনেক উপকারী, রেটিনাও যেন সূর্যের আলোটা পায়। সাথে সাথে হচ্ছে গ্রিন এনভায়রনমেন্ট এবং হচ্ছে চোখের মাসেল গুলো যেন রিল্যাক্স হয়, চোখের বিভিন্ন মুভমেন্ট গুলো করবে, এগুলো আসলে শিখিয়ে দেওয়া হবে। শিখিয়ে দিলে ওদেরকে যেন শেখানো হয় এবং তারা করছে কিনা সেগুলো যেন একটু খেয়াল রাখে। স্যার, আপনি বলছিলেন যে 20 সেকেন্ডের জন্য যেন দূরে তাকাতে হয়, দূরে 20 মিটার দূরে, 20 মিটার, এটাকে আমরা 20-20 সেকেন্ডের জন্য। জি, 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে তাকাবে। আমরা তো স্যার এরকম করা হচ্ছেই না, বাচ্চাদেরকে তো ঘন্টার পর ঘন্টা মোবাইল দিয়ে বসিয়ে রাখছি আমরা আধুনিক মায়েরা, বিশেষ করে আমিও আছি এর দলে। কিছু করার নেই, বাচ্চারা তো খেতে চায় না, এখন আমরা মোবাইল দিয়ে খাওয়ানোর মাধ্যমেই চেষ্টা করতে হবে যেন যত কম স্ক্রিন টাইমটা আসলে যত কম রাখা যায়, যেমন যতটুকু মিনিমাইজ করে আনতে পারি। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, মায়োপিয়া কি পেশাগত জীবনে কোনো বাধা সৃষ্টি করতে পারে? জি, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার যদি শুরুতেই এটা আপনার ডিটেক্ট না করা যায়, সেক্ষেত্রে প্যাথোলজিক্যাল মায়োপিয়া হয়ে যেতে পারে, -6-এর উপরে আর কি। তো এটা পরবর্তীতে -6 থেকে -10, -12 এমনকি -20ও হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, এটা সমাধানটা কিভাবে করব? আচ্ছা, তখন যে প্রবলেমটা হয় আর কি, তখন আপনার অনেক বেশি মোটা চশমা পড়তে হয়। আপনারা দেখে থাকবেন যে অনেক বেশি মোটা চশমা পরে থাকে, ছোট বাচ্চাদের জি জি বাইরে থেকেও দেখা যায় আর কি।
তখন কিন্তু যেটা হয় যে আপনার মোটা চশমা পরার কারণেও তাদের একটা সামাজিকভাবেও তারা একটু হেয় প্রতিপন্ন হচ্ছে, বা আপনার তাদের কন্ট্রাস্ট সেন্সিটিভিটিটা কমে যায় আসলে, এবং চশমা পরার পরেও তারা প্রপারলি দেখতে পারবে ব্যাপারটা তেমন না। তো সেই ক্ষেত্রে হয় যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম তারা ফেস করতে হয়, সেটা আপনার চাকরি পেতেও অনেক সমস্যা হয়, বা যারা চাকরি করে তাদের ক্ষেত্রে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আর কি। তো এই জন্য যেটা হয় যে আপনার যদি আর্লি ডিটেকশন না হয়েই থাকে কারো, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনার হাই ইন্ডেক্স কিছু লেন্স আছে, যেগুলো হচ্ছে আপনার সাপোজ আপনার -10 পাওয়ার, বাট এটা মানে পড়লে মনে হবে যেন এটা -1 বা 2 পড়ে আছে। তো হাই ইন্ডেক্স লেন্সগুলো পরা, বা স্পেশাল কিছু ফ্রেম আছে যে ফ্রেমগুলো তাদের জন্য আসলে অ্যাপ্লিকেবল আর কি, সেই ধরনের ফ্রেম সিলেকশন করা, বা তাদের লাইফস্টাইলটা কেমন হবে এগুলো সম্পর্কে কাউন্সিলিং করারও কিছু ব্যাপার থেকে যায় আর কি আমাদের কাছে। আচ্ছা স্যার, আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি মানে চশমার উপর দিয়েও তাকায়, এটা কি মায়োপিয়ার কোনো ভূমিকা আছে? না, এটা আসলে যেটা হয় যে আপনার ওরা যখন আপনার পারফেক্টলি দেখতে পারে না, তখন হচ্ছে আপনার উপর থেকে তাকানোর চেষ্টা করে আর কি। এটা কেন হয় যে আপনার আমাদের বাংলাদেশে হলো যত্র অনেক ধরনের আপনার লেন্স বা ফ্রেম আপনার ফিটিং করা হয় আর কি, যেগুলো পারফেক্টলি আপনার অপটিক্যাল সেন্টারটা থাকে না আর কি। তখন বাচ্চা না দেখতে পেয়ে ও ভাবে যে আমি একটু উপরে তাকালে দেখতে পারবো কিনা ফোকাস করার জন্য, তখন এই অভ্যাসটা হয়ে যায়। অনেক বাচ্চা একটু চোখ মারে, যেটা আমরা ব্লিঙ্কিং বলি, বা উপর থেকে তাকানোর চেষ্টা করে, বা অনেক বাচ্চা আপনার একটু মাথা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করে যে একটু আমি বাঁকা করে দেখবো, এই ব্যাপারগুলো তখন হয় আর কি। তো শুধুমাত্র যে চেক আপ করলেই হবে তা না, বাচ্চাটি যেন পারফেক্ট কোনো লেন্স পাচ্ছে, পারফেক্ট ফ্রেম পড়তে পারছে, এটাও আসলে একটা কাউন্সিলিং এর মধ্যে থাকা উচিত, যেটা আসলে ফ্যাশনের জন্য না। ডেফিনেটলি ফ্যাশন থাকবে, বাট আমার প্রয়োজনটা যখন পূরণ হবে তখন আমি ফ্যাশন করব। আগে তো আমাদের চোখের দৃষ্টিশক্তি এটা ঠিক রাখতে হবে, তারপর ফ্যাশনের দিকে ফোকাস করতে হবে। স্যার, আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি লেকচারার, তো আপনি তো স্টুডেন্টদের ক্ষেত্রে কি এরকম মায়োপিয়ার সমস্যাগুলো আপনি পেয়ে থাকেন? হ্যাঁ, আমাদের কিছু স্টুডেন্টদেরকে আমরা দেখে থাকি যে তারা আসলে মায়োপিয়া নিয়ে ভুগছে। সো আসলে উনি যেটা বললেন, দেখা যায় সেক্ষেত্রে তারা অনেক মোটা মোটা ল্যান্সেরই গ্লাসগুলো পরে থাকেন, এবং খুবই স্বাভাবিকভাবে তারা আসলেই, আমরাও যখন অ্যাজ এ বলবো যে অনেক, আমি শুধু আমার কথাই বলবো না, আমরা মনে করে থাকি, ধরে থাকি হয়তো বা আর বাকি 10 জন স্টুডেন্ট চাইতে সে একটু পিছিয়ে, যেহেতু হচ্ছে সে দৃষ্টির ব্যাপারটাতে একটুখানি সবার চাইতেই পিছিয়ে। সো আসলে ওরা ওইটা ফেস করে, আমরাও দেখি আসলে ওদেরকে খুব বেশি এগুলোতে। স্যার, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মাধ্যমে দর্শকরা অনেক কিছু জানতে পারলো। যেহেতু আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, যাওয়ার আগে স্যার আপনার কাছ থেকে আমি লাস্ট একটি প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হলো মায়োপিয়া সমস্যা সমাধানে অপটোমেট্রিস্টদের কি ভূমিকা রয়েছে? জি, অবশ্যই। প্রথমত অপটোমেট্রিস্টদের কাজ হচ্ছে দৃষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা। তো একজন মায়োপিক রোগীর ক্ষেত্রে অপটোমেট্রিস্টদের ভূমিকাই সবচেয়ে বেশি। তো আমি যেটা বারবার বলেছি যে প্রথমত হচ্ছে আপনার একজন বাচ্চাকে বা একজন পেশেন্টকে হচ্ছে প্রথমে তার মায়োপিয়া আছে কিনা এটা ডিটেক্ট করতে হবে। পরবর্তী তার পাওয়ার কতটুকু আছে, বা তার কোন পদ্ধতিটা প্রয়োজন তার মায়োপিয়াটা নিরসনের কারণে বা মায়োপিয়ার প্রবলেমটা সলভ করার জন্য, সেই পদ্ধতিটা শুরু করতে হবে। এবং শুধুমাত্র এটা করলেই হবে না, পরবর্তীতে তাকে যেটি দেওয়া হবে সেটা হতে পারে মায়োপিয়া কন্ট্রোল লেন্স, হতে পারে অর্থোক্যারাটোলজি বা বিভিন্ন ভিশন থেরাপি, সেটার একটা রেগুলার ফলো আপও করতে হবে। এবং সেটি করার জন্য অবশ্যই গার্ডিয়ানদের একজন অভিজ্ঞ অপটোমেট্রিস্টের কাছে যাওয়া প্রয়োজন। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন হচ্ছে বাংলাদেশের একমাত্র মায়োপিয়া সেন্টার যেটি মায়োপিয়া কন্ট্রোল নিয়ে কাজ করছে। তো যদি কারো এমন প্রবলেম হয়, সেক্ষেত্রে আসলে একজন অপটোমেট্রিস্টের কাছে গিয়েই সেই প্রবলেমটি আলোচনা করা এবং সমাধানের জন্য কাজ করা উচিত। স্যার, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মাধ্যমে দর্শকরা অনেক কিছু জানতে পারলো। আশা করছি দর্শকরা এর উত্তরের মাধ্যমে অনেক উপকৃত হবেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের চোখের প্রতি যত্নশীল হবেন। ধন্যবাদ সবাইকে।